ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে, আজকে প্রমাণ করে দেব। আমি 1971-এর ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না, কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তারে মুক্তিযুদ্ধ বলাটা ভণ্ডামি। আর আরেক রাষ্ট্র এসে আমারে মুক্ত করে দিয়ে যেতে পারে না, তাই তো ঘটিছে, তাই না? 1971-এ কারণ কইতে পারে 1971-কে আমরা তাইলে কি বলবো? সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম। এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ, এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে, তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে। না হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না, নৈতিক যে অথরিটি সেটা থাকবে না। যাই হোক, সেই আলাপ আমি পরে করব, আজকে না। আজকের আলাপটা একটু মুখরোচক টাইপের। 1971 নিয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে ফাপা আর মিছা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখাই দেব। আজকের টেস্ট কেস হচ্ছে ফজা পাগলা, আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখাই দেব। আসেন আল্লাহর ওয়াস্তে শুরু করি। ফজা পাগলা একটা সাক্ষাৎকার দিচ্ছে বেকারতুর টিভিতে। রণাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল শফিক আহমেদ, এটা এই অনুষ্ঠান করতো। এই অনুষ্ঠান এতই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চেতনা মারানীদের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জন্য তারে পুরস্কার দিচ্ছে। দেখেন, তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সেসব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত। আসেন এগুলো আমরা দেখি, তা আগে তার কথা শুনি, তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা। প্রথম দাবি, সে 1971-এর 9 মার্চ পতাকা উড়াইছে। দেখেন এডিটর সাহেব, তার কথাটা দেখান। আমি কিশোরগঞ্জে 9 মার্চ পতাকা উড়ালাম, 10 মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম, 11 মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। আচ্ছা, এইবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াইছিল। 1971 সালে 6 মার্চ অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে 6 মার্চ, 9 মার্চ না। আর সে উড়ায় নাই। এইটা সাহেব একটা স্কোর কার্ড করেন না পাশে, শেষে দেখুন নি ওই পাশ করিছে না ফেল করিছে, লেখেন পতাকা উড়ানোর দাবি নাম্বার কত দিমু, হদ্দুটে 0, লাড্ডা গোড্ডা। আসেন পরের দাবি কি তা দেখি। তারপরে সে কয় যে 11 মার্চে গ্রামের বাড়ি যায় ইটনা, থানায় গিয়ে বলে অস্ত্র দিয়ে দিতে হবে। 2 থেকে 250 ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করায় আনসার কমান্ডার দিয়া। পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি, আনসারের ট্রেনিং দিয়া মিলিটারি যুদ্ধ করেছে। যাই হোক, তো মুক্তিযুদ্ধে ইটনা উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খণ্ডে এই ট্রেনিং এর কথা নাই, যদিও এই ফজা পাগলা সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। তাহলে এডিটর সাহেব, ইটনা ট্রেনিং করানোর দাবির পক্ষে কোনো প্রামাণ্য রেফারেন্স বইয়ে এভিডেন্সে নাই, তাহলে ইডিও সে লাড্ডা গোড্ডা দেন। এডিটর সাহেব 2-0, কি আর করবেন, যা দিবেন হাতে তাই যাবে সাথে। এরপরে সে বলতেছে 21, 22 এবং 23 জুন সে তামাবিল জাফলং এ মীর শওকতের আন্ডারে যুদ্ধ করেছে। সে ছিল ডাউকিতে, নিজেই কইছে। দেখেন এডিটর সাহেব এই অংশটা। মেজর মীর শওকত আলীর নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি। পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল, আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে। 3 দিন এখানে যুদ্ধ করেছিলাম। সেটা ছিল 21, 22, 23 জুন। সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ। মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খণ্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছে না, ওই যে তামাবিল জাফলং, ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে। এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ। অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরে। এই অঞ্চলটা মীর শওকতের 5 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল। দেখান এডিটর সাহেব, দেখান সে মুজিব বাহিনীর সদস্য। মুজিব বাহিনীর সদস্যরা দেশে ঢোকার আগে দেশ স্বাধীন হয়ে যায়। দেশের একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে। তো ফজা ডিসেম্বরের 2য় সপ্তাহে ফজার কোনোভাবেই মীর শওকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই, তাও তর্কের খাতিরে ধরি যে করছে। তাও তার বলা তথ্যই ভেরিফাই করি। আসেন মুক্তিযুদ্ধের সামরিক অভিযান 2য় খণ্ড থেকে পড়ি। রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামাবিল ডাউকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে। ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়কপথ। 2য় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর বার্মা ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামরিক দিক থেকে সিলেট তামাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা। এ কারণেই সিলেট তামাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তামাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ, কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তামাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায়, সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায়। তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা।
সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট, তামাবিল, ডাউকি, শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল। আর সেই লক্ষ্যে দীর্ঘ 8 মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। 21-22 কোনো যুদ্ধ হয় নাই। 23শে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয়। তো উই তাইলে যুদ্ধ করিছে, তাহলে তো হারিছে উই, কিন্তু 21-22 যুদ্ধ হয় নাই। 27শে জুন মুক্তিবাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পশ্চাৎপসরণ করে। 13ই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয়, এটাকে মুরিয়ার যুদ্ধ বলা হয়। যে দেখেন, তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে? ডাউকি ইন্ডিয়ার মধ্যে, ডাউকিতে একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, সে আছে ডাউকিতে। ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাবিলে। এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি, তামাবিল আর জাফলং দেখান তো। তামাবিল আর জাফলং দুই দিকে না, আর মাঝখানে ডাউকি, দেখেছেন? এইভাবে মিলিটারি অপারেশন করে, দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে, আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করছে। হ্যাঁ, ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গার দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। মানে এটা ছেলে খেলা। আচ্ছা ভাই, আর্মির লোকজন আছে না, আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল? তাহলে এডিটর সাহেব, জাফলং এ লাড্ডা গুড্ডা, তাই না? শূন্য। এইবার আসেন করিমগঞ্জ আর তরাইল থানা মুক্ত করা। এইটা সাহেব দেখানো কি কইছে আগে। আমরা করিমগঞ্জ থানা, তারাইল থানা আমরা দখল করলাম, তাদের সমস্ত অস্ত্র নিলাম, তারাইল থানা মুক্ত করলাম, করিমগঞ্জ থানা মুক্ত করলাম। ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে। করিমগঞ্জ থানাকেও মুক্ত করে নাই। 14ই ডিসেম্বর তারা রাজাকাররা ছাইড়ে চলে যায়, তারপরে পুরা করিমগঞ্জে মুক্ত হয়ে যায়। এটাকেও মুক্ত করে নাই। তাইলে এখানেও লাড্ডা গুড্ডা। করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা। তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করার যুদ্ধের কথা আছে, সেটাও আছে। তরাইল থানা পাক হানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধদের 3বার যুদ্ধ হয়। একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয়। অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে, নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয়। 14ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায়। ওই কইছে আর নাকি যুদ্ধই করা লাগেনি, ফায়ার বললেই নাকি পলায় যেত। তরাইল থানা দখলে 3বার যুদ্ধ করতে হয়েছে। ফায়ার বললে কেউ পলায় যায় নাই। ফায়ার বললে থানা ছেড়ে পলায় যাইতো। সে আসতেছে শুনলে নাকি কাঁপতো। দুনিয়া কেউ শুনেছেন একটা গেরিলা অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ? ওই তো যুদ্ধের বেসিকই জানে না। আগে সে আসতেছে এটা জানায় দেয়, জানায় দিয়ে অপারেশন করে কেউ। বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায়। সে নাকি কান ধরে উঠবাস করে ছেড়ে দিছে। তো তারাইল থানা আবার দখল নিল কেমনে পাক বাহিনী? তাহলে এখানে লাড্ডা গুড্ডা, ডাবল শূন্য। এইটা সে দেন। ফাইনালি সবচেয়ে মজার যুদ্ধ আসেন, এটা দেখি। সে বলতেছে 9 ডিসেম্বর কালনি কুশিয়ারা এসে যুদ্ধ করছে। তার কাছে জানতে চাইছে যে তার কি কখনো এমন মনে হয়েছে যে সে আর কখনো বাঁচবে না। সে কইতেছে এই কথা। কি কইল? 3টা স্টিমারে 179 জন পাক সেনা আসতেছিল, তারা 3 জনে হারাই দিছে। 2 জনের কাছে সাবমেশিন গান ছিল আর তার কাছে স্টেন গান ছিল। 179 জন এই গুলিতেই সারেন্ডার করলো। হ্যাঁ, করিছে। কারণ ওই কাছে লাঠি হাতে নাকি 500 লোকরে শুয়ে রাখছিল। তাই দেখে ভাবিছে যে অনেক লোক তাদের গুলি করতেছে। ট্রেনিং পাওয়া আর্মি 2টা এলএমজি 2 পার থেকে গুলি করতেছে, নদীর 2 পার থেকে। তারপরে মনে করবে 500 লোক গুলি করতেছে, মানে বালসাল যা বুঝাবে। গাজার নৌকা পাহাড়ের চলে। পলাশী যুদ্ধ নাকি সিরাজ যুদ্ধ লেঙ্গা করেছিল, পাঁচাত কামানে শুয়ে রাখিছিল ওর সোলজারদেরকে। তো ওই রবার্ট ক্লাইভ ভাবিছে সারিছে কত কামান, কিন্তু ওর মধ্যে একজনের আসছিল চুলকানি। তো পাঁচাত যে হাত দিয়ে চুলকাইছে, ক্লাইভ বুঝিছে যে কেস তো খারাপ। এই চুলকানির জন্য রবার্ট সিরাজউদ্দৌলা হারিয়েছিল। শুনেছেন না এই গপ্প? চুলকানির ওষুধ বিক্রি করে যে সমস্ত হকার তাদের কাছে, এই গপ্প ওই ফজা পাগলা শুনেছিল। তাই শুনে আমাকে শুনেছে, আমাকে বাচ্চা কাচ্চা ভাবিছে। বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে, দামড়া বুড়ারা এই সমস্ত গল্প করে, সেগুলো আবার শুনে কেউ কিছু কয় না। এই জন্যই এদের এত বার বাড়িছে। ইয়াল্লাহ, দরবেশ বানায় দাও, আমি এই দুনিয়ার থাকুন না। তো এডিটর সাহেব পাশ করিছে, ওই করে নাই। দেখেন না যে বিশেষ বিবেচনায় পাশ মার্ক দেওয়া যায় কিনা? দেওয়া যায় না। দেখেন দরিদ্র অথচ মেধাবী, এই কোটায় দেওয়া যায় কিনা পাশ মার্ক? এই কপালটাই খারাপ রে ফজা পাগলা। বেকার তোর টিভিতে সাক্ষাৎকার দেওয়ার আগে তুই কি আলু খাইছিলু? আলু, হ্যাঁ, তাই মনে হয় গোল্লা পাইছু। পরীক্ষার আগে আলু খাইতে হয় না রে পাগলা। তোর কোনো দোষ নাই, দোষ আলুর। তোর আলুর দোষ আছে। এবার ফুট, মুক্তিযুদ্ধের দুচাইতে আসিস না। তোর ভগন্দরওয়ালা হান্দাই দিব মুক্তিযুদ্ধ। এবার কে আসবে মুক্তিযুদ্ধ? নেক্সট।